যে মানুষ গত 1.5 বছরে 18 মাসে মানুষজন বলা শুরু করেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের বিকল্প। দি আদার মিনিং অফ বাংলাদেশ ইজ বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের বাংলাদেশের মানুষ এইটা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ইজ অ্যান্সার। তো এইরকম একটা জায়গাতে আমাদেরকে দেশে ফিরেই রাজনীতি করতে হবে। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে মামলা আছে, আমাদের বিরুদ্ধে নানান রকমের বলবো অভিযোগ আছে, সব মানে মিথ্যে অভিযোগ থেকে শুরু করে কোনটা নেই, মব হামলার হুমকি আছে। এরকম একটা জায়গাতেও আমার কাছে মনে হয় যে আমাদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার। কারণ বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী তো আর পৃথিবীর বিভিন্ন দেশে যায়নি। লক্ষ লক্ষ নেতাকর্মীরা জেলে আছেন, প্রায় 100 দেশের উপরে এমপিরা আছেন জেলে। তারপরে হচ্ছে যে আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গাতে আত্মগোপনে আছে, আমরা অনেকে দেশের বাইরে এখানে আছি। আমি মনে করি যে আমাদেরকে দেশে ফিরে রাজনীতি করতে হবে। হ্যাঁ, জেলে থাকতে হবে, জেলের কথা মাথায় আপনাকে রাখতে হবে। আমরা এইটাই মনে করি যে হয়তোবা এখন জামিনের ক্ষেত্রে, মামলার ক্ষেত্রে হয়তোবা কোর্ট নিউট্রালি বিবেচনা করতে পারে। এই ধরনের একটা সিচুয়েশন হয়তোবা তৈরি হতে পারে, এটা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী তাই বলেছেন। এবং তিনি একই সাথে এটাও হয়তোবা চিন্তা করেন যে রাজনীতি কেউ আপনাকে চামচে করে আপনাকে ক্ষমতার কাছে নিয়ে যাবে না, আপনাকে আপনার নিজেরটাই করতে হবে। এবং এটা ছাড়া আমি কোনো বিকল্পও দেখি না। এটার সাথে সাংগঠনিক কিছু কর্মকাণ্ডের কথা তো আমি তখন একটু ইঙ্গিত ভাবে বলছিলাম, একটু এই ফাঁকে আপনাকে আমি বলে রাখি যে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধরেন একটা দীর্ঘ সময়ের অনেক জায়গাতে কাউন্সিল ভ্যাকুয়াম আছে। আমি দেখেছি যে ছাত্রলীগের ছেলেপেলেরা, ছাত্রলীগের যারা কর্তা ব্যক্তি বা প্রধানরা আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গাতে কমিটির জন্য ইতিমধ্যে পদ প্রত্যাশীদের সাথে কথা বলছে, এটা নিয়ে তারা হোমওয়ার্ক করছে। এটা আমি নিজের চোখে দেখে এসেছি। আমি দেখে এসেছি যুবলীগের যারা নেতারা আছেন, তারা বিভিন্ন জায়গাতে কমিটি দেওয়ার জন্য কাউন্সিলের কথা চিন্তা ভাবনা করছেন, দলকে সাজানোর চিন্তা ভাবনা করছেন। আমি নিশ্চিত বাংলাদেশ আওয়ামী লীগও এই চিন্তা ভাবনা করছে যে তাদের বিভিন্ন জায়গাতে কমিটি, দল সাজানো আর এভরিথিং। আমার মনে হয় যে দলকে একেবারে নতুন করে ঢেলে সাজানো, তারপরে হচ্ছে যে যারা এই দুঃসময়ে দলের সাথে ছিলেন, দলের পাশে ছিলেন, আমার মনে হয় যে তাদেরকে গুরুত্ব সহকারে বাংলাদেশ আওয়ামী লীগ বিবেচনা করবে। এইভাবে যদি আপনি দল সাজাতে পারেন, আমার কাছে মনে হয় একটা নতুন স্টার্ট আমরা শুরু করতে পারি। এতে আমি কোন রকমের আমার মনে হয় যে এটার বিকল্পও দেখি না, এবং অন্য কিছু সুযোগও আমি দেখি না আসলে। ধন্যবাদ। আসলে আপনার কথা থেকে একটা জিনিসে প্রমাণিত হচ্ছে যে আমাদের নেত্রী আসলে বিচক্ষণ, যার জন্য উনি শব্দটা ব্যবহার করেছেন যে যতক্ষণ আমরা আমাদের মাঠে নামতে না পারবো ততক্ষণ আমরা সেই ফুটবলের গেমের মতো আমাদের গোল দেওয়া সম্ভব নয়। এবং এর জন্য আমি মনে করি যে আমাদের তৃণমূলরা অনেক কাজ করে যাচ্ছেন, ভবিষ্যতে করবেন, এবং অন্যান্যরা যারা রয়েছেন। আরেকটা প্রশ্ন, যেহেতু আমি একটা কথা এখানে লাগাই আপনাকে, এই জায়গাটাতে আমার মনে হয় বলা প্রয়োজন, সেটা হলো যে বিএনপি আমার রাজনৈতিক প্রতিপক্ষ, আই এগ্রি উইথ দ্যাট, এবং তারা আমার সংকটপূর্ণ অবস্থাটা তার জন্য সুবিধাজনক অবস্থান, এটাই স্বাভাবিক। কিন্তু আমার একটা জিনিস দেখার বিষয় হচ্ছে যে বিএনপির, আমি যতটুকু বুঝি যে বিএনপির একটা অংশ কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছে বা পারে, অন্তত পক্ষে আমার যে ফার্স্ট হ্যান্ড নলেজ আছে, যে একটা শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ না থাকলে তার নিজের অবস্থাও বিলীন হয়ে যাবে। আমি যেমন বারবারই বলি যে যেই রাজনৈতিক দলই আপার হ্যান্ডে থাকে, তার যদি একটা বিরুদ্ধ স্রোত না থাকে, তাহলে তিনি কোন পথে যাচ্ছেন সেটা তিনিও খেয়ে হারিয়ে ফেলেন। বিএনপির হয়তো একটা অংশের এই আগ্রহটুকু আছে, কিন্তু এই যে বাংলাদেশকে যারা আজকে এই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল, এই জামাতে ইসলামী, হিজবুত তাহরির, এই এনসিপি টেনসিপি, এরা তো সবই এক আসলে মোটামুটি। এদেরকে ট্যাকেল করা, তারপরে হচ্ছে যে ক্ষমতাসীনরা এখন নিজের পায়ে দাঁড়ানো, এটা মনে একটা বড় ধরনের চ্যালেঞ্জ। কারণ একটা পরিবেশ তৈরি করবার একটা ব্যাপার আছে। আমার কাছে মনে হয় ওই পরিবেশ তৈরি হওয়াটাও এই ক্ষেত্রে জরুরি। আদারওয়াইজ আপনি দেশে ঢুকলেন, আপনাকে মপ করে মেরে ফেললো, আপনি জামিনের কথা তো বাদই, আপনাকে মেরেই ফেললো, আপনি দাঁড়াতেই পারলেন না। ফলে আমার কাছে মনে হয় এই জিনিসগুলোও জরুরি। ফলে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারটা, শেখ হাসিনা এই জিনিসটা আমার কাছে মনে হয় যে তিনি এটা বিবেচনা করেছেন, এবং তিনি মনে করেন দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে যে মানুষের মধ্যে না থাকলে এবং রিস্ক না নিলে, এবং এখন যদি আপনি নতুন করে শুরু করতে না পারেন, তাহলে দলীয় কাঠামোতে আমি বলবো যে দলীয় কাঠামো হয়ে পড়বে আসলে।
আপনি একটু আগে বললেন যে একটা প্রতিদ্বন্দ্বী পাশে না থাকলে রাজনীতির ক্ষেত্রে তাহলে ঠিক যারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন তাদের কাজ করাটা কঠিন বা সেটা ভঙ্গুর হতে পারে। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি ইদানিং, ইলেকশনের আগ পর্যন্ত দেখলাম বিএনপি জামাত মোটামুটি একটা ভালো সম্পর্ক রেখে তারা সেই প্রতীকী ভোট বা প্রহসনের ভোট করলেন, কিন্তু এই মুহূর্তে আপনি দেখেন প্রত্যেক জায়গাতে বিএনপি কে জামাত এবং এনসিপি কোণ ঠাসা করছে, তাই না? তো এটা কেন হচ্ছে আপনার কাছে মনে হয়? প্রথমে আপনার এই কথাটা আমি এগ্রি করি কিনা, যদি করি কেন করি সেটাতে আমি আসি। প্রথমত আমি আপনার কথাতে এগ্রি করি, আসলে পরিপূর্ণভাবে এগ্রি করি। কেন করি সেটার ব্যাখ্যার জায়গাটা হলো যে আমি আমি আপনারা সারফেসে যেটা দেখতে পান, আমি ধরেন সারফেস থেকে একটু একটু ভেতরের দিকে যাই। জামাত এবং এনসিপির একটা বড় ধরনের এই মুহূর্তে তারা যেটা নিয়ে কাজ করছে সেটা হচ্ছে যে বিএনপিকে তারা 2 বছরও ক্ষমতা রাখতে চায় না। ওরা এমন একটা প্ল্যান করছে 5ই অগস্টের আগে, একদম নতুন কমপ্লিটলি রিফ্রেশিং মোডে তারা যেতে চাচ্ছে, একদম নতুন একটা প্ল্যান। যেমন ধরেন আপনি 5ই অগস্টের আগে তো গুপ্তদেরকে চিনতে পারতেন না, সাধারণ ছাত্র বেশে তারা আমাদের কাছে এসেছিল, সাধারণ মানুষের মতো এসেছিল, কিন্তু আসলে প্রত্যেকেই জামাত শিবির করে। সো একইভাবে বিএনপিকে ঘিরে ধরবার জন্য তারা নানান ধরনের প্রচেষ্টা করছে। এবং এই যে ইনকিলাব মঞ্চ, আপনি জেনে অবাক হবেন যে এই ইনকিলাব মঞ্চকে কিন্তু পুরোপুরি ফান্ডিং করে হচ্ছে চায়না। আমি জানি না যে আপনি আমার এই কথাটা শুনে অবাক হলেন কিনা। আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং খুবই নিশ্চিত গোয়েন্দা সূত্র থেকে আমি আপনাকে এটা বলতে পারি যে ইনকিলাব মঞ্চের যে জাবের যে ছেলেটা আছে, আগে হাদির সাথে কন্ট্যাক্টটা ছিল, এখন জাবেরের সাথে এই সম্পর্কটা আছে, একদম নিয়মিতভাবে চায়নার কন্ট্যাক্ট তার সাথে আছে এবং চাইনিজ একটা বড় ধরনের অর্থ সে পায়। হেফাজতে ইসলামের একটা বড় অংশকে চায়না চালায় এবং চায়না কেন এই জিনিসটা করছে সেটা আবার একটা দীর্ঘ আলাপের ব্যাপার, আমি সেটাতে যাব না। কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে 3টা দেশের একটা এক্সিস তৈরি হয়েছে। একটা হচ্ছে টার্কি, একটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান আসলে মূলত এক্সিসের মধ্যে গরিব এক্সিস, এরা ভিক্ষুক শ্রেণীর, এরা কোনো টাকা দিতে পারে নাই, এরা অনেকটা গায়ে গতরে খাটে। যেমন ধরেন চায়না এবং টার্কি টাকা দেয়, আর ওরা এসে ধরেন ওই টাকা দিয়ে যে অস্ত্র সেগুলো দিয়ে মানুষ খুন করেছে, তারপরে দেশে এসে তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে, এগুলোর কাজ তাদের। আমি কিন্তু জেনে কথাগুলো বলছি যে এই 3টা এক্সিস কাজ করছে এই মুহূর্তে। জামাতকে একটা হিউজ ফান্ডিং করছে হচ্ছে টার্কি। টার্কির রীতিমতো ইলেকশনের সময় ওদের মাথায় হাত ছিল, কারণ তারা মিলিয়নস এন্ড মিলিয়নস ডলার খরচ করেছে। আমেরিকান এমবেসি একটা হিউজ পরিমাণ টাকা তারা ইনভেস্ট করেছে। কিন্তু এই দফাতে এই 3টি দেশই আসলে নানান ভাবে পরাভূত হয়েছে। এই জায়গাটার ফলে এই জায়গা থেকে আমি আপনার সাথে একমত পোষণ করি যে তারা একটা নতুন ধরনের প্ল্যান করছে এবং তারা মনে করছে যে বিএনপি কে 2028-এর ভেতরে যদি কোনোভাবে একটা ট্র্যাপে ফেলানো যায় তাহলে এই দেশ তাদের। এটা হচ্ছে 1 নাম্বার কথা। এবার আমি দ্বিতীয় জায়গাতে চলে যাই, সেটা হচ্ছে যে আমি যখন রেকগনাইজ করছি যে জামাত, এনসিপি বা এবি পার্টি, তারা তো এবিসিডি টিম, এরা যেহেতু বিএনপি কে নানান ভাবে ঘেরাও করতে চাইছে, নতুন প্ল্যান করছে, ওরকম একটা জায়গা থেকে তাদের সংঘাত রীতিমতো অবশ্যম্ভাবী, অবভিয়াস, ইউ ক্যান নট অ্যাভয়েড। আপনি দেখেন যে গতকালকে একটা ইউনিভার্সিটিতে, এটা কি টেক্সটাইল ইউনিভার্সিটি কিনা, সেখানে সংঘর্ষ হয়েছে। আমি জানি না, ছাত্র দলের অনেক ছেলে পেলে আছে এবং আপনি অবিশ্বাস্য বিশ্বাস করেন, আমি ছাত্র দলের, যুব দলের অনেক মানুষের মেসেজ পাই আমার এই ফেসবুক পেজে, এবং তারা পরিচয় দিয়ে বলে যে আমি অমুক জায়গার যুব দলের সেক্রেটারি, অমুক জায়গার যুব দল করি ভাই, আমিও ভাই আপনাদের মতো মুক্তিযুদ্ধের পক্ষে, হ্যাঁ আমি আপনাদের দল করি না ভাই, আপনি জানেন আপনাদের মতো আমাদেরকেও এখানে পেটাচ্ছে, মারছে অমুক যুব দলের, ধরেন ইউনিভার্সিটি, আমি নাম বলবো না, বুয়েটের এক ছেলে সাথে আমাকে বলছে যে কি কারণে সে আমাদেরকে খুব অপছন্দ করে, আওয়ামী লীগকে, কিন্তু আমাদের যে এই মুক্তিযুদ্ধের পক্ষের অবস্থান এবং জামাতকে যে আমরা ট্রিট করেছি এইটা সে অসম্ভব রকমের এখন পছন্দ করে, বিকজ শিবির তার উপরে যে অত্যাচারটা এই মুহূর্তে করছে সে মনে করে যে আওয়ামী লীগই হচ্ছে শিবিরের একমাত্র ঔষধ। সেই জায়গা থেকে সে আমার সাথে আলোচনাটা করেছে এবং খুবই নির্ভয়ে, এমন না যে সে একটা অন্য পার্টি করছে, আমার সাথে সে খুবই
একটা ভয় ভয় আলোচনা করছে, আমি আবার এগুলা বলে দেই কিনা, পাবলিক করি কিনা বা হোয়াট এভার। তো আমি তার সাথে অনেক কথাবার্তা বলছিলাম যে ওরাও এটা বোঝে যে ছাত্র দলের মধ্যে একটা অ্যান্টি শিবির একটা বড় ধরনের আপনার মোর্চা আছে। কিন্তু ভয়ের জায়গাটা হচ্ছে এমন যে এই ছাত্র দলের মধ্যে প্রচুর শিবিরের ছেলে পেলে আছে, প্রচুর। যেমন আমি আপনাকে বলতে পারি যে হামিম যে ছেলেটা আছে, আমি জানি না আপনার সাথে আমার কখনো অফলাইনে এই আলাপ করেছি কিনা, আমি এই আলাপটা অনেকের সাথে করেছি যে যখন ডাকসুর ইলেকশনটা হলো আমি মানুষকে ডেকে ডেকে বলেছি যে এই যে হামিম ছেলেটা হচ্ছে শিবির, এটা এখনো ছাত্রদল বুঝতে পারছে না। এর কারণ হলো ডাকসুর ইলেকশনটার পর পর ও হঠাৎ করে ঘোষণা দিল যে এই চমৎকার হয়েছে, আমরা একসাথে এগিয়ে যাব, এবং সে আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা দিল। আমি তখনই বুঝতে পেরেছি এই ছেলে শিবির। এবং ছাত্র দলের মতো একটা সংগঠনে একটা বড় পদে শিবিরের ছেলে পেলে সেখানে বসে আছে, এরকম জায়গাগুলোর সংকটে কিন্তু এখন ছাত্রদল ভুগছে। আপনি দেখেন যে ছাত্র দলের একটা সভাপতি আছে, খুবই বোকাশোকা টাইপের একটা ছেলে, রাকিব একটা ছেলে, মানে ভীষণ বোকা টাইপের একটা ছেলে। একে দিয়ে ছাত্র দলের রাজনীতি হবে টবে বলে আমার মনে হয় না। এদের মতো ছেলেপেলেরা তো এই গুপ্ত শিবিরকে ট্রিটও করতে পারবে না, ধরতেও পারবে না। ফলে এই সংঘাত কিন্তু অনিবার্য, এবং বিএনপির বিভিন্ন জায়গাতে এটা হবে। কারণ শিবির তার যেই আধিপত্য, এটাকে সে ধরে রাখতে চাইবে বিভিন্ন জায়গাতে, এবং এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এবং আপনি আরো খবর পাবেন যে শিবিরের ছেলেপেলেরা কিভাবে এখন রক কাটছে, মারছে এই ছাত্র দলের ছেলেপেলেদেরকে। এবং এদের সাথে যুক্ত হয়েছে এদের আরেকটা পার্টি, মানে জামাতের আরেকটা অংশ, যে অংশটাকে তারা সাধারণ ছাত্র হিসেবে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিল, এনসিপি। এবং আরেকটা যেটা তাদের অনেকটা যুব শিবির হিসেবে কাজ করে, এবি পার্টি। ফলে এইটা অবভিয়াস, যেটাকে আমরা বলবো যে ইনএভিটেবল বা অনিবার্য, এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না, এটা হবেই। অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনার কথার পরে যে জিনিসটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে সেই ৭১-এর পর থেকে ওরা যেমন করে আমাদের ভেতরে লুকিয়ে ছিল, ঠিক একইভাবে আমার মনে হয় ভবিষ্যতে তারা সব রাজনীতির ভিতরে লুকিয়ে থাকবে। অতএব আমাদের আরো সাবধান হতে হবে এবং আমাদের সচেতন হতে হবে, এটা সব দলের ব্যাপারে। আমি আপনাকে এই প্রসঙ্গে একটা কথা বলি, হ্যাঁ, মানে আমার অনুভূতির কথাটা বলি। দুটা অভিজ্ঞতা আমার জীবনে হয়েছে, এই দুটো অভিজ্ঞতা আমি মনে করি যে এখনকার তরুণ তরুণীদের সাথে শেয়ার করা প্রয়োজন। যখন যুদ্ধাপরাধদের বিচার বলাটাও ঠিক না, আমি বলবো যে আন্তর্জাতিক অপরাধের বিচার করছিল যখন বাংলাদেশ আওয়ামী লীগ সেই সময়টাতে, তো ওই সময়টাতে আমরা যেই কতগুলো মানুষ, ওই সময়টাতে আমি আসলে এইটার উপরে হিউজ কাজ করেছি বা কাজ করার চেষ্টা করেছি। আমরা ওই সময় খুবই আপসেট হয়ে থাকতাম যে এত বড় একটা বিচার হচ্ছে, এরকম ভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, দেশের মানুষ কি দেখতে পাচ্ছে না? আমাদের সাথে একাত্মভূত কেন হচ্ছে না, বা মানুষগুলো জেগে উঠছে না কেন ওদের এত প্রোপাগান্ডাতে? কারণ আমরা যারা ধরেন এই জামাতিদের প্রোপাগান্ডাগুলো রুখে দিচ্ছিলাম, বলছিলাম, সেই সময় আমরা নিজেদের ভেতরে এই আলাপটা আমরা করছিলাম অনেকবার। তো হঠাৎ করে যখন আপনার 5ই ফেব্রুয়ারি আসলো, এবং হঠাৎ করে যখন আপনার এই গণজাগরণ মঞ্চটা হলো, তখন আমি সত্যি কথা বলতে আমি বাংলাদেশিদের উপরে আবার নতুন করে একটা আস্থা স্থাপন করলাম যে না, একেবারে এই দেশের মানুষগুলোর মানে ব্যাপারে আপনি হাত ধুয়ে ফেলতে পারেন না। এই এখনো অনেক মানুষ বেঁচে আছে যারা রাজাকার আলবদরদের বিরুদ্ধে আছে, এখনো মুক্তিযুদ্ধ মরেনি। সেই সময় আমাকে বাংলাদেশ সম্পর্কে আমার মনে এই ভাইবটা এসেছিল, এবং আমি বলেছি যে এই দেশের ব্যাপারে একেবারেই ইতি টানার, একেবারেই এক্সক্লুসিভ মন্তব্য করার কিছু নাই। কখন কিভাবে এখানকার রাজনৈতিক গতিপথ পাল্টায়, ইউ নেভার নো। এটা আমার জন্য একটা বিরল অভিজ্ঞতা ছিল, যখন লক্ষ লক্ষ মানুষ গণজাগরণ মঞ্চের ওই জায়গাতে হাজির হয়েছিল। সেখানে আওয়ামী লীগ, বিএনপির প্রচুর মানুষ, আওয়ামী লীগের তো ছিলই, বিএনপির প্রচুর ছেলেপেলে এসেছিল, আমি চিনি ব্যক্তিগতভাবে। সেকেন্ড ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই 12ই ফেব্রুয়ারির এই তথাকথিত যে ইলেকশনটা হয়েছে, তখন রীতিমতো আপনি অনলাইনে দেখতে পেয়েছেন যে জামাত তো ক্ষমতা দখল করেই ফেলেছে, জামাত তো জিতেই গেছে, এবং ফেসবুকে মোটামুটি খবরও পাবলিশ হয়েছে যে জামাত ইলেকশনে জিতে গেছে। আমি ওই সময়টাতে কলকাতাতে, আমার মনে আছে, আমি তখন আজ তাক বাংলা ওই নিউজে ওই দিন সারাদিনই ছিলাম ইলেকশনের দিন।
আমাদের কাছে বারবার বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল যে জামাত মনে হয় জিতে যাচ্ছে, ইনফ্যাক্ট ওইখানে অনেক লোকজন ছিল, তারা বলছিল যে একটা সম্ভাবনা আছে, এই না সেই না। তো পরবর্তীতে দেখলাম যে মানুষজন রীতিমতো এদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, মানে যারা ভোট দিতে গেছে, যেই মানুষগুলোই ভোট দিতে গেছে, একটা অংশ তো গেছে, সেটা 15% বলেন আর 20% বলেন, গেছে তো, সেই মানুষগুলো রীতিমতো জামাত যদি এইভাবে কারচুপি না করতো, রাতের বেলাতে সিল না মারতো, এবং বিএনপির যদি বিদ্রোহী প্রার্থী এখানে না থাকতো, তাহলে জামাত আমার মনে হয় 10টা আসনও বা 15টা আসনও আমার। সো এই জায়গা থেকে আমি দ্বিতীয়বার একটা রিয়ালাইজেশন আমার হলো যে সারাটা জীবন এদেরকে গুপ্তই থাকতে হবে, এদেরকে সারা জীবন এরকম চোরের মতো থাকতে হবে। বিশ্বাস করেন, আমি আপনাকে একটা কথা বলি, আজকে থেকে 100 বছর পরেও এই জামাতে ইসলামের যে নাতির ঘরের পুতির ঘরের যারা আছে, তাদেরকেও তাদের বাপ দাদার নামে গালি শুনতে হবে। মানুষজন কখনোই জামাত ইসলামীকে বিশ্বাস করবে না। আপনি জামাত ইসলামের পুরো স্ট্রাকচারটা দেখেন, তারা 1947-এর আগেই তো গঠিত একটা দল মনে হয়, আমি ভুল না করে থাকি 45-44 দিকে মনে হয় ওরা হয়েছিল, 43, আমি এক্স্যাক্টলি তাদের ডেটটা আমি জানি না। কিন্তু জামাতে ইসলাম বাংলাদেশের একটা প্রাচীন একটা রাজনৈতিক দল। আপনি যদি ভোটের রেশিও দেখেন, আমি ধরেন 2008 পর্যন্ত ইলেকশনকে যদি আপনি ঠিক ইলেকশন হয়েছে বলে আপনি যদি মানে অন্যরা যারা বলে যে না ওই ইলেকশন আমরা মানি না, 2008-এর পরে যা হয়েছে 13-14 গুলো মানি, আমি ওই তর্ক বাদ দিয়ে 2008 পর্যন্ত ইলেকশনকে যদি আমি গণায় ধরি, এদের ভোট বাংলাদেশে ছিল হইতেছে 6.7%, জামাতে ইসলাম 6.7, হ্যাঁ 6.7 এর মতো এভারেজে। চিন্তা করে দেখেন, 1940 সাল থেকে রাজনীতি করা একটা পলিটিক্যাল পার্টি, তাদের ভোট বাংলাদেশে মানে 6 এবং এই ভোট ওদের ক্যাম্পেইন গুলো আপনি লক্ষ্য করেন, এরা আরো সরে গেছে, নারীদেরকে তারা নানান ভাবে অপমান করেছে, নাম্বার 1। নাম্বার 2, এরা প্রকাশ্যে বলে বেরিয়েছে যে এদেরকে ভোট দিলেই একমাত্র আপনি বেহেশতে যেতে পারবেন, এবং এখানে কোনো রাগ ঢাক রাখেনি। এটা যদি গ্রামের একটা চাষাভুষা করতো, বা গ্রামের, আমি চাষাভুষাই বা কেন বলছি, চাষাভুষা অনেক বড় লেভেলের, আসলে গ্রামের যদি ধরেন বা শহরের যেখানেই বলেন না কেন, অশিক্ষিত মূর্খরা বলতো, তাহলেও নিজেকে প্রবোধ দিতে পারতাম যে এরা অশিক্ষিত মূর্খ এইভাবে কথাবার্তা বলছে। যেই লোকটি ইংল্যান্ড থেকে ব্যারিস্টার হয়ে এসেছে, সেই লোকটি প্রকাশ্য জনসভাতে জামাতের অনেকটা মুখপাত্র হয়ে এসে বলছে যে আপনি পরকালে আপনার একমাত্র জামাতে ইসলাম থাকবে, জামাতে ইসলাম নাকি আপনাকে পরকালে পার করে দেবে। মানুষজন এগুলোতে কিন্তু ভেতরে ভেতরে প্রচন্ড ফুঁসে উঠেছিল। এবং আমি একটা ইন্টারেস্টিং ঘটনা খেয়াল করলাম, বাংলাদেশের মানুষ কিন্তু এই ধরনের অপমানগুলো বা এই ধরনের ইসলামিগুলো তারা পুষে রাখে না তাদের নিজেদের ভেতরে, সময় পেলে তারা সেটা চুকিয়ে বুকিয়ে দেয়। এইটাই আমি লক্ষ্য করলাম, আসলে আমার আন্ডারস্ট্যান্ডিংটা এইটা, যে বাংলাদেশের মানুষ ভালো জিনিসপত্র মনে রাখে তারা, এবং সময় পেলে সেটা তারা সত্যা তারা নেয়। জামাতের ব্যাপারেও কিন্তু তারা পুরোপুরি করতে পারতো যদি বিএনপির বিদ্রোহী প্রার্থীগুলো না থাকতো, তাহলে এটা আরো আপনি দেখতেন যেখানে 10টা আসন পেত না তারা। এন্ড অফ দ্য ডে জামাতের ভোট 6.7 থেকে হয়তো বা 7 হয়েছে বড় জোর, এর বেশি করতে পারেনি। ফলে আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে, জামাত আজীবন এরকম গুপ্ত রাজনীতি করবে, এই গুপ্ত রাজনীতির ব্যাপারটাও আপনি একটু লক্ষ্য করেন না কেন, সেটা হচ্ছে এরকম যে জামাত দেখতে পেল যে সে একটা রাজাকারের দল, মুক্তিযুদ্ধে তারা এই দেশের বিরোধিতা করেছে, এবং বাংলাদেশে তার রাজনীতি করাটা খুবই কঠিন হয়ে দাঁড়ালো। করোনার সময় তারা করলো কি, তারা একটা নাটক সাজালো যে তাদের দলের যুবকদের একটা অংশ হঠাৎ করে ঘোষণা দিল যে না আমরা এই জামাতের সাথে আর নাই, কারণ জামাত এই যুদ্ধবাদের কথা মাফ চায় না, এটা আমাদের অনেক ক্ষতি হয়, আমরা দল থেকে বের হয়ে একটা পলিটিক্যাল পার্টি করলাম। তখন তারা ওই পলিটিক্যাল পার্টির নাম দিল আমার বাংলাদেশ পার্টি, সংক্ষেপে এবি পার্টি। খেয়াল করে দেখেন যে জামাতকে অনেক মানুষজন ধরেন এইভাবে দেখে, মানে ভোট দিতে চায় না বা যেতে চায় না, যে এরা হচ্ছে রাজাকার আলবদর, এদিকে আমি কি ভোট দিব, এটা চিন্তা করে অনেকে যায় না। তো জামাত এই স্ট্র্যাটেজিটা স্প্লিট করবার জন্য সে চেষ্টা করেছে এমন ভাবে যে সে যদি এমন একটা পার্টি বানাতে পারে, তাকে গালি দিয়ে হলেও যেই লোকগুলো বলবে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, জামাতের এগুলা ভুল ছিল, আমরা বের হয়ে, তখন একটা অংশ সমাজের ভাববে যে যাক এরা ইসলামীয় দল, প্লাস হচ্ছে এরা জামাতের সাথে নাই, তাহলে একটা নতুন ভক্ত সংখ্যা তৈরি হবে এদের সাথে। তাহলে জামাত একটা আলাদা সেগমেন্ট তৈরি করতে চাইলো,
যে জামাতের বাইরে জামাতের লোক দিয়ে তারা একটা আলাদা অংশ তৈরি করতে চাইলো, নাম দিল এবি পার্টি। 5 বছর আগে তারা সাধারণ ছাত্র নাম দিয়ে ছাত্র সম্প্রদায়ের মধ্যে একটা অংশকে তারা তৈরি করলো, যেই অংশটা জামাত নিয়ন্ত্রিত, শিবির নিয়ন্ত্রিত। যেহেতু শিবিরের কথা শুনলে আমরা রক কাটার কথা মনে করি, আমরা ছাত্র সংঘের কথা মনে করি, আল বদর, আল শামস মনে করি। ফলে শিবির জামাত আরেকটা ট্রিক্স করলো, ছাত্রদেরকে নিয়ে আরেকটা মোর্চা করলো। জামাত এবং শিবির আলাদা থাকলো, ওইদিকে এনসিপি মানে এই যারা এটা করেছে এনসিপি তার একটা আলাদা হয়ে গেল, আমার বাংলাদেশ আলাদা হয়ে গেল। খেয়াল করে দেখেন এখানে 4টা ভাগে ভাগ হয়ে গেল। জামাতের একটা ছাকা ভোট আছে, যারা জামাতকে ভোট দেবে, জামাত শিবির দুটো একসাথেই বলি, তারা জামাত শিবিরকে ভোট দেবে। একটা অংশ তারা করতে চাইলো যে তাদের একটা নতুন শোরুম, যেই শোরুমের মালিকানা জামাতের, কিন্তু জামাত এটা বলবে না, এটা হচ্ছে এনসিপি। তাহলে ছাত্রদের একটা অংশ তাদের সাথে গেল। আবার তাদের একটা যুবক দল যেটা হচ্ছে এবি পার্টি, যেটা জামাত ব্যাকড, জামাত নিয়ন্ত্রিত, কিন্তু তারা মানুষকে বলবে না। কিন্তু তখন ইলেকশনের সময় এই 3টা পার্টি নানান অভিনয় করে এক হয়ে গেল। আমরা যে এতদিন ধরে বলে এসেছি এরা জামাতি জামাতি জামাতি, মানুষ তখন সেটা রিলেট করতে পারলো। ফলে সাধারণ ছাত্র দিয়ে আমাদের মধ্যে গুপ্ত হয়ে থাকা, যুবক নাম দিয়ে আমাদের মধ্যে গুপ্ত হয়ে থাকা, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি যদি ধরেন একজন নেকড়ে, সে কতক্ষণ মেষের ছাল পরে থাকবে? ফুয়াদ যখন, ব্যারিস্টার ফুয়াদ যখন মানে মেষের ছাল পরে সে বক্তৃতা দিতে যায়, তার মাথা থেকে বের হয়ে আসে কি যে আমি 16ই ডিসেম্বর মানি না, আমি 26শে মার্চ মানি না। এটা তার মুখ দিয়ে বের হয়ে এসেছে, অটোমেটিক্যালি ঘৃণা অর্জন করেছে। আপনার ইনকেলাব মঞ্চ, এর একটা নতুন কালচারাল অংশ করতে চেয়েছে তারা, আবার ইনকেলাব মঞ্চ। এখন ইনকেলাব মঞ্চের টাকা যে দেয় চায় না, এটা কতজন মানুষ জানে? খুব বেশি মানুষ তো জানে না। তখন দেখলো যে তাদের অন্যতম প্রবক্তা, আপনার কি নাম যেন, একটা হাদি, সে যখন বলছে যে মুক্তিযুদ্ধের আসলে কোনো প্রয়োজনই ছিল না, মুক্তিযুদ্ধ আসলে করেছে আওয়ামী লীগ এবং ভারত, আমাদের কোনো দরকার ছিল না, তখন তারপরে জুলাই হয়েছে মুক্তিযুদ্ধের বিকল্প হিসেবে, তখন মানুষ ছিচি করা শুরু করলো। আবার যখন এনসিপির ছেলেপেলেরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারপরে হচ্ছে জাতীয় চার নেতার বিরুদ্ধে ক্রমাগত ভাবে বলা শুরু করলো, তখন মানুষজন বুঝলো এগুলো আসলে সবগুলো হচ্ছে শিবির জামাত। ফলে এন্ড অফ দ্য ডেতে হাজার ভাবে লুকিয়ে থেকেও তারা আসলে লুকাতে পারলো না, এবং এটাই বাস্তবতা।